রাত তখন কত হবে, 11টা কি 12টা। শিমুলগড় গ্রামের মাথায় চাঁদটা ঝুলে আছে, কিন্তু আলো নেই বললেই চলে। যেন কেউ আকাশটাকে কালি দিয়ে লেপে দিয়েছে। গ্রামের রাস্তাঘাট শুনশান, শুধু মাঝে মধ্যে দু একটা সারমেয়র আওয়াজ ভেসে আসছে। রতন দাসের চায়ের দোকানটা গ্রামের শেষ মাথায়। ঝাঁপ ফেলার সময় হয়ে গিয়েছে। হ্যারিকেনের আলোটা কমিয়ে রতন বিড় করে উঠল। শালা মশা একদম দাঁড়ানোর জো নেই। এমন সময় টলতে টলতে একটা ছায়া এসে দোকানের বাঁশের খুঁটিটা ধরল। রতন কাকা, ও কাকা, হরেনের গলাটা ভাতের ফ্যানের মতো গদগদ। একটা বিড়ি দিবা গো? কলিজাটা জইলা গেল। মরণ, এত রাইতে তুই এখানে কি করিস? বাড়ি যাস নাই? বউ তো হাতা বেরিয়ে খাড়াই আছে। রতন বিরক্ত হয়ে বলল, বউ, ধুর, আমি কি মাগিরে ডরাই নাকি? আমি হলুম গিয়ে বাঘের বাচ্চা। দেও দেখি একখান বিড়ি। এই বিড়ি টিড়ি হবে ক্লাই, যা বাড়ি যা। আর শোন, কোন পথে যাবি? বড় রাস্তা ধইরা যা, আইজ অমাবস্যা, খেয়াল আছে? রতন কাকা ধমক লাগালো। বড় রাস্তায় পুলিশ টহল দিতেছে কাকা, মাল খাইছি। ধরা লইলে না পিঠের চাল তুলবো। আমি ওই মাছ বাগান দিয়া শর্টকাট মারবি। কথাটা শুনেই রতন কাকা ঝাপটা ফেলে দোকানের বাইরে বেরিয়ে এলো। হরেনের হাতটা খপ করে ধরে বলল, জানিস না? হ্যাঁ, তুই জানিস না ওই রাস্তায় সে আছে? আইজ অমাবস্যা, তার জাগার দিন। তুই আই বুড়ো মরদ, তোর ঘাড়ের কটা মাথা রে? হ্যাঁ, ভূত? আরে ওইসব ভুল গপ্প কাকা। পেটে যখন মাল থাকে না, তখন হরেন জুনকেও ডরায় না, বুঝলে? চললাম আমি। যাইস না হরা, যাইস না। আমি আমি পায়ে পড়ি তোর, আমার কথাটা একবার শোন। রতন কাকা চেঁচিয়ে উঠল, কিন্তু কে শোনে কার কথা? হরেন তখন বেসুরো গলায় গান ধরেছে। ও ললিতা, ও কুলতে দিলা জ্বালা, এই কুলতে। অন্ধকারের মধ্যেই হরেন মিলিয়ে গেল। রতন কাকা মুখে একটা থুতু ছিটিয়ে তাড়াতাড়ি দোকানে ঝাঁপ বন্ধ করে উল্টো দিকে দৌড় লাগালো। বাঁশবাগানটা যেখানে শুরু হয়েছে সেখানে অন্ধকারটা যেন জমাট বেঁধে আছে। বাতাসে একটা ভ্যাপসা গন্ধ, পচা ডোবার জলের গন্ধের সাথে মিশে আছে বাসি ফুলের গন্ধ। হরেন হাঁটছে, নেশার ঘরে তার পা ঠিক মতো পড়ছে না। হঠাৎ সে গান থামালো। তার মনে হলো বাঁশঝাড়ের ভেতর থেকে কেউ তাকে দেখছে। পাতার ফাঁক দিয়ে একজোড়া জল জলে চোখ। কে? কে ওখানে? এই সামনে আয়। এই সাহস থাকে তো সামনে আয়। কোনো উত্তর নেই, শুধু বাতাসের শনশন শব্দ। হরেন আবার হাঁটতে শুরু করলো। শিয়াল কুত্তা হবে হয়তো তো। কিন্তু না, আওয়াজটা বদলাচ্ছে। এবার মনে হচ্ছে কেউ ভেজা পায়ে তার দিকে পেছন হাঁটছে। ছপ ছপ ছপ। হরেন থামলো, পেছনের শব্দটাও থামলো। হরেন হাঁটা শুরু করলো, শব্দটাও শুরু হলো। এবার হরেনের নেশাটা একটু কাটলো, শরীরটা শিরশির করে উঠল। সে বিড়বিড় করে বলল, জয় মা কালী, 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 জয় মা কালী। হঠাৎ তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ল। মনে হলো কেউ যেন বরফের টুকরো ছুঁয়ে দিয়েছে।
কিরে, বিয়ে করবি? খুব আস্তে ফিস ফিস করে কথাটা বলল, কিন্তু গলাটা কোনো মানুষের নয়, যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো আওয়াজ। হরেন ভয় জমে গেল। সে ঘাড় ঘোরাতেই চাইল না, কিন্তু কি যেন তার মাথাটা জোর করে ঘুরিয়ে দিল। অন্ধকারে একটা অবয়ব, লাল বেনারসি পরা, কিন্তু শাড়িটা জায়গায় জায়গায় ছেঁড়া, কাদা মাখা। হরেন টর্চটা জ্বালাতে গিয়ে হাত থেকে ফেলে দিল। সেই ছিটকে পড়া আলোয় সে দেখল পা দুটো মাটির উপর ভেসে আছে, আর গোড়ালিটা উল্টো দিকে ঘোরানো। হরেন ভয়ে এবার চিৎকার করে উঠল। ছায়ামূর্তিটা খিলখিল করে হেসে উঠল। ভয় পেলি নাকি? আমাকে দেখে ভয় পেলি? কথা দিয়ে কথা না রাখলে এমনটাই হয়। আমাকে সাইডা দাও, আমি আমি কিছু করি নাই। সর্ব, তোরা আমাকে ছেড়েছিলি, মাঝপথে ফেলে চলে গেলি। বলতে বলতে মূর্তিটা হরেনের বুকের উপর চেপে বসলো। হরেন দেখল বেনারসের ঘুমটার আড়ালে কোনো মুখ নেই, শুধু একতলা অন্ধকার আর দুটো আগুনের মতো চোখ। একটা হাড় ভাঙার আওয়াজ হলো জঙ্গলে, যেন কেউ কারোর ঘাড়টা ভেঙে মুচড়ে ফেলল। একটা সংক্ষিপ্ত গোঙানি হলো, তারপর আবার সবটা চুপ, শুধু বাঁশপাতার খসখস শব্দ আর ঝিঝির ডাক। পরদিন বিকেল গড়িয়ে সন্ধে, শিমুলগড় গ্রামে থমথমে পরিবেশ। হরেনের লাশটা সকালে পাওয়া গিয়েছে। ঘাড়টা এমনভাবে মোচড়ানো যে মুখটা পিঠের দিকে চলে গিয়েছে। মাঠের মোড়ল মশাই দাওয়ায় বসে হুঁকো টানছে। সামনে গ্রামের জনা কয়েক লোক, সবার চোখে মুখে আতঙ্ক। গদাই বলল, মোরলদা, এইভাবে আর কতদিন চলবে? বছরে 2-3টে করে জোয়ান ছেলে মরছে, গ্রামের বদনাম হচ্ছে, পুলিশ আসছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কি করব বল? তান্ত্রিক ডাকলাম, পুজো দিলাম, কিছুতেই তো কিছু হলো না। এই অতৃপ্ত আত্মার জ্বালা যে বড় বেশি রে। ও তো সাধারণ ভূত নয়, ও হলো ব্রহ্মদত্তের চেয়েও মারাত্মক। ও হলো লগ্নাভ্রষ্টা, অপমানের জ্বালায় মরেছে। মোড়ল মশাই হুঁকোটা নামিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। মোড়ল মশাই চমকে উঠলেন। কাকা, ও কাকা, সর্বনাশ হয়ে গেছে। কি হলো আবার? আরে চ্যাটার্জি বাড়ির নাতি আসছে কলকাতা থেকে, আজই তো আসার কথা। শুনলাম সে নাকি স্টেশনে নেমে গেছে। ওরে সর্বনাশ! ছেলেটা তো গ্রামের কিচ্ছু জানে না, তাকে বারণ করার লোক আছে? না কাকা, স্টেশনে তো এখন কেউ নেই, আর সে যদি শর্টকাট রাস্তাটা ধরে তাহলে তো। শিগগির যা, শিগগির যা, লণ্ঠনটা নিয়ে যা, ছেলেটাকে থামা। স্টেশন থেকে শিমুলগড় যাওয়ার পথে অজয়ের মেজাজটা খিঁচড়ে গেল। একে তো ট্রেন লেট, তার উপর এখনো কোনো নেটওয়ার্ক নেই, গুগল ম্যাপটা লোড হচ্ছে না। এই যে ভাই, বলছি শিমুলগড় যাবে? চ্যাটার্জি বাড়ি? না বাবু, শিমুলগড় যাব না। কেন? ভাড়া ডাবল দেবো, চলো না, খুব এমার্জেন্সি, দিদা অসুস্থ। অজয় বেশ অবাক হলো। লোকটা এবার বিড়ি ধরিয়ে বলল, 1000 টাকা দিলেও আমি যাব না। জানের মায়া আছে তো আমার, নাকি? আপনিও যাবেন না বাবু, আমি বলে দিচ্ছি। রাতটা স্টেশনেই কাটান, ওই গ্রাম কিন্তু ভালো নয়। ওহ ওহ, কী সব যা তা বলছো? গ্রাম ভালো না মানে? আমি ওই গ্রামেরই ছেলে, মানে নাতি। চলো তো, চলো, বাজে বকো না, চলো। না বললেন না, পায়ে হেঁটেই চলে যান না, যদি বুকের পাটা থাকে।
সালা গ্রাম্য ভূত, কুসংস্কারে ডিপো একেবারে। অজয় গজগজ করতে করতে হাঁটতে শুরু করলো। পিচ রাস্তাটা শেষ হয়ে মাটির রাস্তা শুরু হলো। দুপাশে ঘন জঙ্গল, অর্জুন, শাল আর বাঁশ গাছের জঙ্গল। অজয় পকেট থেকে ফোনটা বের করে টর্চটা জ্বাললো। ব্যাটারিতে চার্জ কম। হাঁটতে হাঁটতে অজয়ের মনে হলো পরিবেশটা যেন বড্ড চুপচাপ। শহরে কোলাহল নেই, সেটা যদিও ঠিক আছে, কিন্তু এখানে কোনো ঝিঝিও ডাকছে না। কেন? গ্রামের মুখে যখন পৌঁছালো দেখলো এক অদ্ভুত দৃশ্য। প্রতিটা বাড়ির দরজায় কালো চটের পর্দা, দরজার সামনে গোবর ছড়া দেওয়া, আর তুলসী মঞ্চে প্রদীপ জ্বলছে দাউ দাউ করে। তুই আজব জায়গা। অজয় ভিড় করলো। কাউকে রাস্তা জিজ্ঞেস করবে সেই উপায়ও নেই, সব দরজা বন্ধ। সে আন্দাজেই বাঁশবাগানের সরু রাস্তাটা ধরল। দিদার বাড়ি যেতে হলে এটাই শর্টকাট। জঙ্গলে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তার শরীরে এসে লাগলো। শীতকাল তো নয়, তবু অজয়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ নাকে একটা উগ্র গন্ধ এলো। রজনীগন্ধার ফুল পচে গেলে যেমন গন্ধ হয়, ঠিক তেমন গন্ধ। অজয় নাক কুচকে ফেলল। কোথাও মরা কুকুর টুকুর মরে পড়ে আছে বোধহয়। বাবারে! সে আরো দুপায়ে গেল। ঝুম 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 শব্দটা শুনে অজয় থমকে দাঁড়ালো। নুপুরের শব্দ। এত রাতে জঙ্গলে নুপুর বাজাবে কে? হ্যালো, কে ওখানে? হ্যালো, এই যে। অজয় গলা চড়িয়ে ডাকল। শুধু শব্দটা এগিয়ে আসছে। অজয় টর্চটা এদিক ওদিক ঘোরালো, কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ তার ঠিক ঘাড়ের পেছনে কেউ ফিস ফিস করে বলে উঠল, আমার তো লগ্ন বয়ে গেল রে। এসেছ? বরযাত্রী এসেছ? অজয় চমকে ঘুরে দাঁড়ালো। হাত থেকে ফোনটা পড়ে গেল তার। ফোনের আলোটা গিয়ে পড়ল একটা গাছের গুঁড়িতে, আর সেখানেই দাঁড়িয়ে আছে একটা অবয়ব। পরনে লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি গয়না, কিন্তু গায়ের চামড়াটা ফ্যাকাশে নীল। আর মুখটা, অজয় শিউরে উঠল। মুখটা সুন্দর, কিন্তু চোয়ালটা ঝুলে আছে, যেন কেউ সেটা ভেঙে দিয়েছে। আর গলার কাছে একটা দড়ির গভীর কালছিটে দাগ। অজয়ের গলা শুকিয়ে কাঠ। সে পেছোতে চাইল, কিন্তু তার পা নড়ল না। আপনি? মেয়েটি ভেসে ভেসে এগিয়ে এলো। তার চোখ দিয়ে অঝরে রক্ত পড়ছে। দেরি করলে কেন? লগ্ন যে বয়ে যাচ্ছে। বাবা কাঁদছে, সবাই আমাকে কথা শোনাচ্ছে। অজয় ঢোক গিলল। সে সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু চোখের সামনে যা দেখছে তা হ্যালুসিনেশন হতে পারে না। পচা গন্ধটা তার দম বন্ধ করে দিচ্ছে। আমি 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 বর নই, আমি অজয়। অজয় ঢোক গিলল। মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠল। সেই চিৎকারে জঙ্গলের গাছপালাগুলো যেন কেঁপে উঠল। মিথ্যে কথা, সব পুরুষ মিথ্যে পারি। কথা দিয়ে কেউ কথা রাখে না। আমাকে সাজিয়ে বসিয়ে রেখে আর এলো না। মুহূর্তের মধ্যেই অজয় চারপাশটা বদলে গেল। জঙ্গলটা উধাও হয়ে গেল। অজয় দেখল সে দাঁড়িয়ে আছে একটা বিশাল পুরনো আমলের বাড়ির উঠোনে। চারিদিকে হ্যাজাক লাইট জ্বলছে, সানাই বাজছে করুণ সুরে। এক কোণে কোণে সেজে বসে আছে মেয়েটি। তার দু চোখ জুড়ে স্বপ্ন, কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, বরের দেখা নেই। অজয় শুনতে পেল মেয়েটির বাবার হাহাকার। ওরা আসবে না মা, ওরা টাকা চায়, আরো আরো অনেক অনেক টাকা চায়, ওরা আসবে না। মেয়েটি অপমান সইতে না পেরে নিজের ওড়নাটা গলায় পিঁচিয়ে ধরল। অজয় স্পষ্ট দেখল মেয়েটির ছটফটানি,
তার জিভ বেরিয়ে আসা, চোখের মনি উল্টে যাওয়া। না না! অজয় চিৎকার করে উঠল। সে যেন মেয়েটার কষ্টটা নিজের বুকে অনুভব করতে পারল। আবার জঙ্গলে ফিরে এল। ভূতটা এখন অজয়ের একদম কাছে। তার নখগুলো অজয়ের গলার দিকে এগোচ্ছে, এগিয়ে আসছে। ভূতটা হিস করে বলে উঠল, আমার জ্বালা তোকে মেরে তারপর আমার জ্বালা জুড়বে। অজয়ের প্রাণ ভয় তখন তুঙ্গে, কিন্তু অদ্ভুতভাবে সেই ভয়ের মধ্যেও একটা গভীর কষ্ট তার বুকে দলা পাকিয়ে উঠল। সে পালানোর চেষ্টা করল না। সে বুঝতে পারল গায়ের জোরে এর সাথে পারা যাবে না। যখন ভূতটার ঠান্ডা হাত অজয়ের গলা টিপে ধরল, অজয় কোনো মন্ত্র পড়ল না। সে শুধু মেয়েটির চোখের দিকে তাকালো, সেই রক্ত মাখা যন্ত্রণা কাতর চোখের দিকে। অজয় খুব কষ্টে অস্ফুট স্বরে বলে উঠল, খুব কষ্ট, তাই না? ভূতের হাতটা একটু হালকা হলো। এ যেন এই কথাটা আশা করেনি। অজয় হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। এটা অভিনয়ের জল নয়, ভয়ে ও কষ্টে মিশানো জল। সে হাত জোড় করল। আমি জানি না ওরা কারা, যারা তোমাকে ঠকিয়েছে, কিন্তু বিশ্বাস করো, আমি লজ্জিত। একজন পুরুষ হিসাবে আমি লজ্জিত। তোমার এই সাজ, এই স্বপ্ন এভাবে তো নষ্ট হওয়ার কথা ছিল না, তাই না? ভূতটা থমকে দাঁড়িয়ে রইল। তার নখগুলো গুটিয়ে গেল। জঙ্গলের বাতাসটা হঠাৎ শান্ত হয়ে গেল। অজয় ভাঙা গলায় বলল, তুমি তো রাক্ষস নও, তুমি তো সেই অভিমানী মেয়েটা যে শুধু একটু ভালোবাসা চেয়েছিল। ওরা তোমাকে অপমান করেছে, কিন্তু তুমি কেন নিজেকে অপমান করছো? তুমি এই পচা গলার রূপ, এই রূপ কি তোমার? এই রূপ তো তোমার নয়। তুমি সুন্দর, তুমি পবিত্র, তাহলে কেন? অজয় সাহস করে একটু এগিয়ে গেল। মেয়েটির দিকে তাকিয়ে বলল, আমার যদি ক্ষমতা থাকতো আমি সেই সময়টাকে বদলে দিতাম, কিন্তু আমি পারবো না। আমি শুধু তোমার কাছে ক্ষমা চাইতে পারি, ওদের হয়ে ক্ষমা চাইতে পারি। বাট প্লিজ নিজেকে মুক্তি দাও, আর নিজেকে এভাবে আটকে রেখো না। মুক্তি দাও নিজেকে। অজয় মাথাটা নিচু করে মাটিতে ঠেকিয়ে প্রণাম করল। সে জানে না এরপর সে বাঁচবে কিনা। অনেকক্ষণ কোনো সাড়া শব্দ নেই। অজয় চোখ বন্ধ করে আছে। সে কি মারা গেছে? হঠাৎ সে মাথায় একটা ঠান্ডা স্পর্শ অনুভব করল, কিন্তু সেটা আগের মতো হাড় হিম নয়, অনেকটা বৃষ্টির জলের মতন শান্ত। একটা খুব ধীর শান্ত গলার স্বর ভেসে এলো, এত বছর পর কেউ আমার কাছে ক্ষমা চাইলো। কেউ আমাকে ভয় না পেয়ে আমার দুঃখটা বুঝলো। অজয় মুখ তুলল, দেখল সেই বিভৎস চেহারাটা আর নেই। সামনে দাঁড়িয়ে আছে এক অপরূপা সুন্দরী মেয়ে। লাল বেনারসিটা এখন নতুনের মতন ঝকঝক করছে। তার মুখে একটা স্নিগ্ধ হাসি। মেয়েটা বলল, আমার লগ্নভ্রষ্ট হওয়ার জ্বালা আজ জুড়লো। তুমি যাও, তোমার দিদা তোমার জন্য অপেক্ষা করছে। বলতে বলতেই মেয়েটার শরীরটা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করল। কুয়াশার সাথে মিশে গেল সেই লাল শাড়ি। বাতাসে রজনীগন্ধার সেই পচা গন্ধটা সরে গিয়ে একটা মিষ্টি তাজা ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল। অজয় সেখানেই বসে রইল কিছুক্ষণ। তার শরীরটা কাঁপছে। সে
সে ঘেমে নিয়ে একসা। দূর থেকে কার যেন ডাক শোনা গেল, অজয় বাবু, অজয় বাবু, অজয় বাবু। মোড়ল মশাই আর গ্রামের কয়েকজন লণ্ঠন আর লাঠি নিয়ে ছুটে আসছে। অজয়কে বসে থাকতে দেখে তারা থমকে গেল। আগো মুরাল, এই যে বেঁচে আছে গো। বাবু, বাবু আপনি বেঁচে আছেন? ও আপনাকে ধরেনি? হ্যাঁ? অজয় আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তার পা টুলছে। সে পেছনের বাঁশবাগানটার দিকে একবার তাকালো। মোড়ল মশাই কাছে এসে অজয়ের গায়ে হাত দিলেন। তুমি ঠিক আছো বাবা? হ্যাঁ, আমরা তো ভাবলাম হয়তো সর্বনাশটা হয়ে গিয়েছে। অজয় একটা লম্বা শ্বাস নিল, তারপর খুব শান্ত গলায় বলল, সর্বনাশ হওয়ার একটা কথা ছিল মোড়ল কাকা, একটা বড় সর্বনাশ হতে পারত, কিন্তু বেঁচে গেলাম। উনি আর নেই। নেই? নেই মানে? উনি মুক্তি পেয়েছেন। ওনার শুধু একটু একটু সম্মান আর একটু সহমর্মিতা দরকার ছিল। আমরা তো সবাই ওনাকে দানব বানিয়ে রেখেছিলাম, তাই না? মানুষ তো ভাবিনি কখনো। গ্রামের লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগলো। তারা বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছে। কিন্তু ভোরের প্রথম আলোটা যখন বাঁশবাগানের মাথায় পড়ল, তখন সবাই দেখল বছরের পর বছর ধরে যে কালো ছায়াটা ওখানে জমে থাকত, সেটা আজ আর নেই। অজয় দিদার বাড়ির দিকে হাঁটা দিল। তার মনে হলো আজকের রাতটা সে কোনোদিন ভুলবে না। সে শুধু প্রাণ নিয়ে ফিরল না, একটা অতৃপ্ত আত্মাকে শান্তি দিয়ে ফিরল।